হ্যালো বন্ধুরা, সামনে তোমাদের গ্রুপ সি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। চলো আমরা তাহলে এই অল্প সময়ের মধ্যে প্রিভিয়াস ইয়ারে গ্রুপ সি তে কি কি কোশ্চেন এসেছিল 2017 সালে এটা একটু দেখে নিই। চটপট দেখে নেব কিভাবে আমরা 2017 সালের গ্রুপ সির কোশ্চেনগুলোকে খুব সহজে এবং সুন্দরভাবে সমাধান করব। সমাধান দু ধরনের, এক বড় করে আমরা করে যাচ্ছি মাধ্যমিক লেভেলে, আর এক হচ্ছে আমাদের স্মার্ট ওয়েতে কিভাবে খুব সুন্দরভাবে অতি সহজে কম ক্যালকুলেশনে সঠিকভাবে করা যায়। আমরা আজকে কম সময়ের মধ্যে সঠিকভাবে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটার দিকে বেশি গুরুত্ব দেব। চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আমাদের প্রিভিয়াস ইয়ারের গ্রুপ সির ম্যাথামেটিক্স কোশ্চেন। আমাদের দুটো ভাষায় কোশ্চেন আছে, এটা উপরে বাংলা ভাষায় আর নিচে আছে ইংলিশে, আর অপশনও দুটো ভাষায় দেওয়া আছে। আমরা এক এক করে এইগুলোকে করব। চলো আগে কোশ্চেন 1 নম্বর কোশ্চেনটা পড়ে নেই, তারপরে আমরা সমাধানে যাব। ওই যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পর পর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো। এবার অনেকের মনে হবে যে এটা তো সেম, কারণ না একটা 40% ছাড় দিয়েছে আর একটা প্রথমে 36% পরে 4%, আলটিমেটলি তো এটাও 40% হয়েছে। তখন আমি বলবো যে না, এটা সেম না, এটার এটার একটা মান আসবে, এটার আলাদা আলাদা মান আসবে, কারণ এটা পর পর ছাড় দিয়েছে। প্রথমে 36% দিয়েছে, তার উপর আবার 4% দিয়েছে, কখনোই 40%-এর ইকুইভ্যালেন্ট ছাড় হবে না। তাহলে আমরা চলো দেখে নেই কিভাবে এটাকে সমাধান করা যায়। তোমরা আগে ভিডিও পজ করে নিজেরাই সমাধান করার চেষ্টা করবে, না পারলে তারপরে আমার সমাধানটাকে দেখবে। দুইভাবে আমরা এটা সমাধান করতে পারি, একটা বড় মিডিয়াম পদ্ধতিতে আর একটা একদম সিম্পল পদ্ধতিতে। আমরা ভাবে সমাধানটাকে তোমাদের করে দেখাচ্ছি, তারপরে ধীরে ধীরে ছোট করে দেখাবো। তাহলে প্রথমে আছে 500 টাকা আছে, 500 টাকার উপর 40% ডিসকাউন্ট। 40% ডিসকাউন্ট মানে কত? তার মানে এটা 40% যদি ডিসকাউন্ট হয়, 100-র মধ্যে 40 ডিসকাউন্ট হলে 60% থাকবে। তাহলে 500 টাকার 60%টাকে আমাকে বের করতে হবে। তাহলে 500 টাকার 60% মানে কত? এটা কাটা, এটা কাটা, তাহলে 300 টাকা। তাহলে 500 টাকার 60% ছাড় দিলে যেটা দাঁড়াচ্ছে 300 টাকা। এবার এবার 500 টাকার উপর প্রথমে 36% ছাড় দিয়েছে। 36% ছাড় মানে কত? 64/100। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত দাঁড়াবে? দুটো জিরো কেটে গেল। এবার যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে 520 টাকা। এবার বলছে 520 টাকার উপর আবার 4% ছাড় দিয়েছে। তাহলে এই 320 টাকা, সরি, এটা কাটাকাটি করলে দাঁড়াবে 320 টাকা। এবার 320 টাকার উপরে আবার দেখো যে 4% ছাড় দিয়েছে আবার। তাহলে 320 টাকার উপর 4% ছাড় বের করব। 320 টাকার উপর যদি আমি 4% ছাড় বের করি, তাহলে এটা জিরো কাটবে। এটাকে যদি আমি 2 দিয়ে গেলে 16, এটা দিয়ে কাটছে হচ্ছে 5। এটাকে ক্যালকুলেশন করলে 307.25, 20, সরি, 20 দাঁড়াবে। তাহলে দেখো, একটার 40% ছাড় হচ্ছে 300, আর একটার হচ্ছে 307.20। তাহলে কার ছাড়টা বেশি? তাহলে একবারই 40% যে ছাড় ছিল সেই ছাড়টাই ছিল আমাদের বেশি ছাড় ছিল। কত বেশি ছিল? এখানে কতটা ডিসকাউন্ট, ছাড়ের পার্থক্য চেয়েছে। তাহলে আগে 300 টাকা ছিল, এখন 307 টাকা ছাড়। তাহলে পার্থক্য কত? 7 টাকা 20 পয়সা না? তাহলে অপশন কত? অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা গেল একটা প্রসেস। এই প্রসেসে আমরা একটু বড় ভাবে করলাম। এর থেকেও আরো একটা প্রসেস আছে, সেটা আমরা এবার সেকেন্ডারি প্রসেস হিসাবে শিখবো। চলো এটাকে আমি তাহলে ক্লিন করে দেই। ক্লিন করে দিয়ে আমি এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখানোর চেষ্টা করছি। এবার দেখো, একটা আছে 40% একবারে ছাড় দিয়েছে, আর একটা বলেছে 36% ছাড় দিয়েছে, পরে আবার 4% ছাড় দিয়েছে। তাহলে আমরা এটা পরপর দুটো ছাড় মানে এটা সাকসেসিভ বের করব। এটা সাকসেসিভ বের করে এখান থেকে এটার পার্সেন্টেজের ডিসকাউন্ট, পার্সেন্টেজের ডিফারেন্সটা কত সেটা বের করব। সেই ডিফারেন্স থেকে আমরা তাহলে অরিজিনাল টাকার ডিফারেন্সটা পেয়ে যাব।
তাহলে এটা তো 40% ঠিক আছে, এবার এটার সাকসেসিভটা বের করতে হবে। তাহলে এটা সাকসেসিভ বের করতে গেলে কি হবে? 36% সাকসেসিভ বের করার কি ফর্মুলা? আমরা জানি যে সাকসেসিভ বের করার ফর্মুলা x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এইভাবেই করবো আমরা। 36 প্লাস 4 মাইনাস 36 ইন্টু 4 বাই 100। তাহলে 36 প্লাস 4 কত হচ্ছে? 40 মাইনাস এটা 4 দিয়ে এটা কাটলে কত হবে? 25, ঠিক না? 25 দিয়ে 36কে ভাগ করলে দাঁড়াবে 1.44। তাহলে এটা যদি আমি 40 থেকে বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে? 38.56। তাহলে একবার আমরা ছাড় দিয়েছি 40% আর একবার সাকসেসিভ করে দেখলাম 38.56। তাহলে পার্সেন্টেজ ডিফারেন্স কত? তাহলে 40 মাইনাস 38.56, তার মানে কত দাঁড়াবে সেটা? 1.44। এর আগে বেরিয়েছিল। এইটাই তো আমাদের পার্সেন্টেজ ডিফারেন্স। এইটাই ডিফারেন্স। এবার এটাই 500 টাকার উপর যদি আমরা পার্সেন্টেজটা বের করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে 500 ইন্টু 1.44 বাই 100 পার্সেন্টের জন্য, আর এই পয়েন্টের জন্য আবার তুলে আসলো 100। তাহলে এই দুটো জিরো কেটে গেল, 5 দিয়ে এটা কাটলে হবে 20, 20-র মধ্যে এটা 2 দিয়ে কাটলে এটা 10, আর 2 দিয়ে এটা কাটলে হলো 7, 72, 10টা দিলে 7.2। তাহলে এটাই হচ্ছে আবার 7.2 অ্যান্সার। বোঝা গেছে? তাহলে সাকসেসিভ দিয়েও করতে পারি, আমরা আলাদা আলাদা করেও বের করতে পারি। যেহেতু আমাদের গ্রুপ সি পরীক্ষায় যথেষ্ট টাইম দেওয়া আছে, তাই সাকসেসিভে যদি ফ্র্যাকশনে গন্ডগোল মনে হয় তাহলে আমরা প্রথমের পদ্ধতিটাতে একটা একটা করে ছাড় বের করে করেও করতে পারি। টাইম কম থাকলে আমরা এই পদ্ধতিতে যাব, আর যদি আমাদের হাতে টাইম যথেষ্ট থাকে তাহলে আমরা প্রথম পদ্ধতিটাতেই অঙ্কটা করব। চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে যাই। কি বলেছে? 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা হচ্ছে কি, আমাদের ওই বাঁধা ধরা একটা নিয়ম আছে আমাদের, M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এটা কোত্থেকে আসলো, কি করে আসলো? আমরা এগুলো আমাদের ব্যাচে এগুলো সব শিখাই। আর আমাদের ব্যাচে যারা পড়ে তাদের কাছে এই সমস্ত জিনিস একদম পাতি, কারণ এইগুলো একদম বেসিক ফর্মুলা। আর বেসিক ফর্মুলা থেকে তুলে তুলে অঙ্কটা দিয়েছে, কোনো হেডেক নেই অঙ্কটাতে মধ্যে। চলো, এখানকার মধ্যে যেগুলো মিসিং থাকবে সেগুলোকে আমরা ইগনোর করব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা অঙ্কটা করব। তো বলেছে M1 মানে এখানে মেশিন বা মানুষ যেটাই, তাহলে এখানে 16টি মেশিন। D1 27 দিন সময় লাগে। কাজ কাজ কি করে? 1000টা যন্ত্রাংশ তৈরি করে। টিটা নেই, টিটাকে আমরা ইগনোর করব। পরে বলছে 2টি মেশিন বসানো হলো, তাহলে 16টার জায়গায় 18টা মেশিন হলো এখানে। এখানে বলছে সেই একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে কি 1000টা যন্ত্রাংশ তৈরি করবে। কতদিন, কত কম সময় লাগবে? আগে কত দিনটা বের করে তারপরে কমটা বের করছি। তাহলে দিনটা বের করার জন্য কি ডি ধরে নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে এটা থেকে এটা কেটে গেল, এটাকে 3 দিয়ে কাটলে এটা হবে 9, 9 দিয়ে কাটছে এটা একবারে, 9 দিয়ে কাটলে 3, আর 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 8। তাহলে ডে সমান সমান কত? 3 আসতে 24, 24 দিন। আগে লাগতো 27 দিন, এখন লাগছে 24 দিন। আগে 27 ডেজ লাগতো, আর এখন লাগছে 24 ডেজ। তাহলে কতদিন কম লাগছে? 3 দিন কম হবে। 3 দিনটাই হবে উত্তর। কতদিন কম লাগবে, এটা কম চেয়েছে, তাহলে 3 দিনটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? খুব সিম্পল অঙ্ক, জাস্ট একটা ফর্মুলা বসাবো, অঙ্ক হয়ে যাবে। এগুলো আমাদের সব, আমাদের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে, আমাদের মধ্যে যে ক্লাস হয় সেই ক্লাসের মধ্যেই এগুলো সব পুঙ্খানুপুঙ্খ ধরে করানো হয়। এই যে দুটো নম্বর দেখতে পাচ্ছ, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে যদি হাই লিখে পাঠাও, আর আমাদের গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেখান থেকেও আমরা তোমাকে প্রপার গাইড করতে পারবো কি করে এর বেসিক ফান্ডাগুলো
তৈরি করা যায়, বেসিক ভাবে অঙ্কগুলো করা যায়। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। আর একটা অঙ্ক বলেছে এখানে। এখানে কি বলেছে, 5টা বেল আছে, তারা একসঙ্গে বাজার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড পর পর বাজে। তাহলে বলছে 1 ঘন্টার মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে? চলো তাহলে আগে আগে কি করবো, এই সমস্ত অঙ্কে কি করতে হবে, যে সেকেন্ড গুলো থাকে সেইগুলোর এলসিএম হচ্ছে আমাদের কি একসঙ্গে বাজার সময়। কারণ এইগুলো বাঁধা ধরা অঙ্ক, যে যখন কোনো একটা ঘন্টা পর পর 4-5টা ঘন্টা পর 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 বিভিন্ন টাইমে বাজে, তাদের একসঙ্গে বাজার এটাই হচ্ছে সময়টাই হচ্ছে তাদের এলসিএম। তাহলে আমরা ফটাফট আগে এলসিএম বের করে নেব। 9, 6, 4, 10, 8, এটার এলসিএম বের করে নেব। প্রথমে 2 দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে 9, 3, 2, 5, 4, তারপরে আবার 2 দিয়ে দেওয়ার চেষ্টা করব। 9, 3, 1, 5, 2, তারপরে আবার 3 দিয়ে চেষ্টা করব। 3, 1, 1, 5, 2, তাহলে আর দেওয়ার দরকার নাই। তাহলে এবার আমরা কি 2 into 4, এটা বা 4 into 3 12, 12 into 3 36, 36 আর 10, 360 হচ্ছে এদের এলসিএম। তাহলে 360 সেকেন্ড পর তারা একসঙ্গে বাজবে। এবার এবার বলছে 1 ঘন্টার মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে। প্রথমে তো একবার বেজে গেল, এবার 1 ঘন্টার মধ্যে আবার কতবার বাজবে। তাহলে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, আর 360 সেকেন্ড পর পর তারা বাজে। তাহলে 360 থেকে 3600 ভাগ করব, তাহলে 10 বার, 10 বার বাজবে। 1 ঘন্টা হচ্ছে 360 মিনিট, সেখান থেকে আমরা 360 দিয়ে ভাগ করে 10 বার পেলাম। তাহলে 10 বার, একবার বাজার পর 10 বার বেজেছে। তাহলে প্রথমে আরো একবার বেজেছিলই, প্রথমে যখন শুরু হয় তাদের কাউন্টিংটা, তারা বাজা দিয়ে শুরু করেছিল। তাহলে 10 বার তো এখন বাজলো, আর প্রথমেই একবার বেজেছিল, তাহলে টোটাল কতবার বাজলো, 11 বার বাজলো। অপশন কি হবে, অপশন এই। বোঝা গেল, 10 বার বেজেছে, আর প্রথমে যখন তারা শুরু করে বাজতে তখন প্রথমেই একসঙ্গে বেজে তারপরে শুরু করেছিল। তাহলে একসঙ্গে বেজে যেহেতু শুরু করেছিল, তাহলে ওই প্রথমকার বাজাটা তো আমরা অ্যাড করবো। 10 + 1 11 টাইমস, তাহলে উত্তর হবে 11 টাইমস। ঠিক আছে, ক্লিয়ার। অনেকে আমরা 9টাকে কিন্তু উত্তর করব, যে 10 বার বেজে গেছে আর প্রথমবারটা বাদ দিচ্ছে, তা কিন্তু করলে হবে না। 9টাকে আমাদের কোনো মতেই উত্তরে রাখা যাবে না। 9টা তো 10 বার তো এমনিতেই বেজেছে, আর প্রথমে একবার বেজেছিল, তাই টোটাল 11 বার। তাহলে 9টাকে আমরা ভুল করে উত্তর করবো না, উত্তর করবো কোনটা, আমরা 11টাকে। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা কি আছে, অংশীদারি কারবার থেকে অঙ্ক। তাহলে অংশীদারি কারবারে আমরা কি জানি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাদের প্রফিট রেশিও। ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও। কে কত টাকা বিনিয়োগ করলো আর তাদের সময়, বিনিয়োগের টাকার পরিমাণ আর সময়, এই দুটোর গুণফলের যে রেশিওটা, সেটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও। এই একটাই ফান্ডা সমস্ত অংশীদারি অঙ্কর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং সমস্ত অংশীদারি অঙ্ক এই একটা ফান্ডা দিয়েই সব হয়ে যাবে। চলো সেই ফান্ডাটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটাকে করার চেষ্টা করি। বলছে কি, বলছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা দিয়ে 5 মাসের জন্য এবং বি 700 টাকা দিয়ে 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় এত টাকা লাভ হয়, তাহলে এই লাভের অনুপাত কত? আচ্ছা, লাভের অনুপাত মানে কি, আমি একটু আগে বললাম, লাভের অনুপাত মানে কি, তাদের ইনভেস্টমেন্ট, তাদের বিনিয়োগ আর সময়ের গুণফল। তাহলে এর আর এখানে বি দুজন আছে। এবার এর ইনভেস্টমেন্ট হচ্ছে 1200 টাকা 5 মাসের জন্য, তাহলে এর হচ্ছে এটা। আর বি এর হচ্ছে কত, 750 টাকা কত, 4 মাসের জন্য। এই যে ইনভেস্টমেন্ট আর টাইম, এইদের রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও। সিম্পল ব্যাপার, জাস্ট বেসিক থেকে অঙ্কটাকে তুলে দিয়েছে। এবার আমরা এটা কাটাকাটি করব। 4 দিয়ে এটাকে কাটলে কত হবে, 300। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 150।
এবার এটা কাটলে কত হবে? 2:1, অপশন সি। সিম্পল ব্যাপার, জাস্ট ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এই রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও, আর জাস্ট প্রফিট রেশিওটাই চেয়েছে, লাভের অনুপাতটাই চেয়েছে। খুবই সিম্পল অঙ্ক। চলো নেক্সট দিকে যাই। তোমরা যদি আমাদের কাছে রেগুলার ক্লাস করো তাহলে এই সমস্ত অঙ্ক তোমাদের উইদিন 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। কিন্তু তোমরা পরীক্ষা হলে অগাধ টাইম পাবে, তোমরা ক্রস চেক করে দেখতে পাবে, ভেরিফাই করে দেখতে পাবে, প্রচুর দেখতে পাবে। 1 ঘন্টা 50 মিনিট টাইম পাবে তোমরা পরীক্ষা হলে গ্রুপ সির জন্য, যথেষ্ট টাইম। যে 450 টাকা আছে, তোমরা আবার এই 450 টাকাকে আবার এর ভাগে দিয়ে, বি এর ভাগে দিয়ে এরকম করে করতে যাবে না। ওইভাবে যদি করো সেম রেজাল্টটাকে আসবে, 2:1 আসবে। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটাই হচ্ছে প্রফিট রেশিও, ডিরেক্ট প্রফিট রেশিও, লাভের অনুপাত। অতএব এই যে টোটাল লাভ আছে এখান থেকে এর লাভ, বি এর লাভ দিয়ে আবার অনুপাত, এরকম বের করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে লাভের অনুপাত। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কের দিকে যাই। স্যার এখানে 450 দিয়ে এই রেশিও অনুযায়ী যদি আমরা বের করি লাভগুলো, তারপর যদি অনুপাত করি, তাহলে কি রেশিওটা কি একই রকম আসবে বা অনুপাতটা কি একই রকম আসবে? ঠিক, ভালো কোশ্চেন করেছো যে আমরা যে এই যে 450টা দেওয়া আছে এটাকে যদি আমরা এ আর বি এর আকারে ভেঙে দেই তাহলে কি তাদের অনুপাতটাও কি 2:1 আসবে? তা চলো দেখে নেই। আচ্ছা, এর লাভ কত? তাহলে এর লাভ হচ্ছে 2/3, কারণ টোটালটা আমাদের 3। আর বি এর লাভ কত? 1/3। তাহলে 450 টাকার মধ্যে এ পাবে 2/3, আর 450 টাকার মধ্যে বি পাবে 1/3। তাহলে এই 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 15/0। তার মানে হচ্ছে এটা কত? 300 টাকা। আর এইটার মধ্যে বি পাবে কত? 150 টাকা। তাহলে এ পেলো 300 টাকা আর বি পেলো 150 টাকা। এদের যদি অনুপাত করি তাহলে কত হবে? 300:150, 2:1। দেখো এই 2:1 কিন্তু আসছে। অতএব এইটা যে দিয়েছে এটা তোমাদেরকে সময় নষ্ট করার জন্য, তোমাকে পাজেল করার জন্য এই নম্বরটা দিয়েছে। এই নম্বরটা কিন্তু কোনো কি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এই রেশিওটা করলেই আমরা প্রফিট রেশিও পেয়ে যাই। আলাদা করে প্রফিট বের করে সেটাকে রেশিও করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের ব্যাচে এই সমস্ত ছোট ছোট ট্রিকগুলো কি করে সময়কে বাঁচিয়ে অঙ্কগুলো করা যায় সেগুলোই আমরা শিখাই। এই পরীক্ষা নয়, অনেক সময় আছে অন্যান্য পরীক্ষায়, পুলিশের পরীক্ষায়, জিএনএম পরীক্ষায়, বা আদার্স যে সমস্ত পরীক্ষা আছে, গ্রুপ ডি, গ্রুপ সি, স্টেট লেভেলের পরীক্ষাগুলো, লেভেলের পরীক্ষাগুলো, সেগুলোতে কিন্তু টাইম খুব কম থাকে। সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমাদের টাইম বাঁচানো কিন্তু খুবই দরকার। আর আমরা এইভাবে টাইমগুলোকে সেভ করব। এইগুলো আলাদা আলাদা করে আর কিন্তু বের করে দেখাবো না, ডিরেক্ট 2:1 বলে আমরা বেরিয়ে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ স্যার, খুব সুন্দর বুঝতে পারলাম স্যার, থ্যাংক ইউ। চলো নেক্সটের দিকে যাই এবার। এইচসিএফ বের করতে হবে। যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে এইচসিএফ বের করার নিয়ম আমরা নিশ্চয়ই ক্লাসে বলে দিয়েছি, তবুও আমি আর একবার বলে দিচ্ছি, যারা ক্লাসে নেই তাদের ক্ষেত্রে এটা বুঝতে সুবিধা হবে। এইচসিএফ বের করার নিয়ম হচ্ছে ফ্র্যাকশনের কি, উপরেরটার এইচসিএফ আর নিচেরটার এলসিএম। যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে এইচসিএফ বের করার নিয়ম হচ্ছে উপরেরটার এইচসিএফ আর নিচেরটার এলসিএম। আবার যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে এলসিএম বের করার নিয়ম হচ্ছে উপরেরটার এলসিএম আর নিচেরটার এইচসিএফ। জাস্ট এটাই, যেটা বের করতে বলবে সেটা উপরে থাকবে আর তার অপোজিটটা নিচে হবে। যেটা বের করতে হলো সেটা উপরে থাকবে, তার অপোজিটটা নিচে হবে। এখানে আমাদের এইচসিএফ বের করতে বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হলে আগে এগুলোকে সব ফ্র্যাকশনে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে 17.0, প্রথমটাকে যদি নিয়ে যায়, পরেরটাকে নিয়ে গেলে কত হবে? 51/100। পরেরটাকে নিয়ে গেলে কত হবে? 153/1000। এই তো ব্যাপার। এবার এই তিনটা সংখ্যা আছে এখানে, এদের আমাদের এইচসিএফ বের করতে হবে, এইচসিএফ। তাহলে এইচসিএফ বের করতে গেলে কি হবে? উপরের গুলোর সবগুলোর আমাদের এইচসিএফ। তাহলে উপরের 17, 51 আর 153, এই তিনটের এইচসিএফ হচ্ছে 17। কেন? কারণ 17 দিয়ে এটাকেও ভাগ যায়, 17 দিয়ে এটাকেও ভাগ যায়।
আর 17 থেকে বড় কোনো সংখ্যা নিলে এটা আর ভাগ যাবে না। এসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সবগুলো থেকে কমন আসবে এরকম সব থেকে বড় ফ্যাক্টর। তাহলে 17 হচ্ছে আমাদের এখানে এসিএফ। এসিএফ এলসিএম কি করে বের করা যায়? আমাদের এসিএফ এলসিএম যে চ্যাপ্টারে আমাদের করানো হয় সেইখানে আমাদের খুব সুন্দরভাবে বের করানো হয়। যাই হোক, এখানকার এই তিনটের মধ্যে এসিএফ হচ্ছে 17, আর এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লার। তাহলে সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপ্লার এখানে আসবে 1000, কারণ না সব থেকে বড় যেটা হয় সেটাই আমাদের হয়, যেটা যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে সেটাই হয় আমাদের এলসিএম। তাহলে এই 10, 100 আর 1000-এর মধ্যে এলসিএম হচ্ছে 1000। তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশনটাকে তুলি, তাহলে 3টে জিরো আছে, তাহলে 3 ঘর আগে পয়েন্ট চলে আসবে, 3 ঘর আগে পয়েন্ট গেলে আসবে 0.017। অপশন নম্বর সি। অপশন নম্বর সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই যে আমি এলসিএম আর এলসিএফ গুলো মুখে মুখে বের করলাম, এইগুলো কিন্তু আমাদের ব্যাচে বেসিক ব্যাচে এগুলো সব ধরে ধরে শেখানো হয়। এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে উপরগুলো থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা বের করে নেব। এলসিএম মানে কি নিচ থেকে নিচের হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লার, তাহলে লোয়েস্ট কমন মাল্টিপ্লার থেকে সব থেকে লোয়েস্ট এটাই হচ্ছে কমন মাল্টিপ্লার থাকবে, সেটা নিয়ে আমরা অঙ্কগুলো করব। খুব সিম্পল। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। অঙ্কের দিকে যাই। বলছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লাগাতে হবে? আবার ওই অঙ্ক, আগে একটা এই টাইপের অঙ্ক বলেছি, একটাই ফর্মুলা, বেসিক ফর্মুলা, সেই বেসিক ফর্মুলা বসালেই আমরা সবকিছু পেয়ে যাব। আগেই করলাম আমরা, রিপিট অঙ্ক হয়েছে, সেম টাইপের অঙ্ক। কি করলাম? M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। একদম বাঁধা ধরা কোশ্চেন, এখান থেকে আসবে, যেগুলো আসবে না সেগুলো ইগনোর করব। তা প্রথমে বলে যে 14 জন মানুষ, তাহলে মানুষের জায়গায় 14 জন বসিয়ে দিলাম, এম এর জায়গায়। ডি বলছে 12 দিন একটি টিউবওয়েল বসাতে পারে, তাহলে একটা টিউবওয়েল বসাতে পারলো। তারপরে বলছে যে 8 দিনে শেষ করবে, তাহলে কতজন মানুষ লাগবে, এক্সট্রা কতজন নিতে হবে, অতিরিক্ত। আগে কতজন লাগবে সেটা বের করে নেই, তারপরে অতিরিক্ত কতজন লাগবে সেটা বের করব। তাহলে M × D2 কতদিনে কাজটা শেষ করবে? 8 দিনে শেষ করবে। আর কটা টিউবওয়েল? ওই একটা টিউবওয়েলই বসাবে। এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আমরা এবার কাটাকাটি করি। এটাকে 4 দিয়ে কাটলে এটা 3, এটা 4 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে এটা কাটলে হবে কত? 7। তাহলে M2 = 21। তাহলে আগে ছিল 14 জন, আর এখন আমাদের লাগবে 21 জন। তাহলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? তাহলে 21 জন থেকে 14 জন আমরা কি করবো? ভাগ করবো, 7 জন। তাহলে অতিরিক্ত আমাদের 7 জন নিয়োগ করতে হবে। না, আগে তো আমাদের 14 জন ছিলই, এখন দেখছি ওই কাজটা 8 দিনে শেষ করতে গেলে 21 জন লাগছে, 21 জন লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? 14 জন ছিলই, আর 7 জন যোগ করে দেবো, তাহলে 21 জন। ব্যাস, 7 জন অ্যান্সার। আর একটা অঙ্ক আসে সাকসেসিভ ডিসকাউন্ট, ডিরেক্ট সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলেছে। এর আগে আমরা কি বের করছিলাম? সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে আমরা অঙ্ক বের করলাম, কিন্তু এখানে ডিরেক্ট সাকসেসিভ ডিসকাউন্টটাই বের করতে বলেছে। এখানে আবার দুটো নেই, তিনটা আছে। আমি দুটো হলে ফর্মুলা বললাম x + y - xy/100, এটা বললাম সমতুল্য ছাড়, সাকসেসিভ ডিসকাউন্ট। কিন্তু এখানে তিনটা বলেছে, তিনটার একটা ডিরেক্ট ফর্মুলা হয়। ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখা বা ক্যালকুলেশন করাটা একটু চাপ হয়ে যায়, তাই আমরা কি করব, দুটো দুটো করে বের করে নেব, তারপরে আবার 3 নম্বরটার সঙ্গে গিয়ে আবার সাকসেসিভ করব। এইভাবে করতে পারি, অথবা আমরা একবারই, একটা প্রসেস আছে যে একবারই আমরা সমস্ত অঙ্কগুলোকে ক্লিয়ার করে করতে পারি। আমি দুটো প্রসেসই শেখাবো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবে। তাহলে প্রথমে 10 আর 20-র মধ্যে ছাড়টা বের করে নেব। তাহলে 10 + 20, প্রথমে 10 আর 20-র মধ্যে ছাড়টা বের করে নেব। তাহলে প্রথমে ছাড়টা নিয়ে নিলাম 10 + 20 মাইনাস 10 × 20 বাই 100। তাহলে কি হলো? এটা কেটে গেল, এটা হলো 30 - 2, 28%। তাহলে প্রথমটা হলো 28%। এবার 28 আর 30-এর মধ্যে সাকসেসিভ দেখব। তাহলে 30 আর 28%-এর মধ্যে সাকসেসিভ দেখব। তাহলে 30 + 28 মাইনাস আবার ওই একই ফর্মুলা, 30 × 28/100
তাহলে এই জিরো কেটে গেল, তাহলে এটা কত হলো 58, তাহলে এটা কত হলো 58 মাইনাস এটা কত 3 দিয়ে 28কে আমরা ইয়ে করব, হ্যাঁ 3 দিয়ে 28কে গুণ করলে কত হবে 84, 84/10, তার মানে 58 মাইনাস 8.4, 10টাকে তুলে দিলাম, তাহলে কত দাঁড়ালো 49.6%। তাহলে কোনটা হবে অ্যান্সার? আনসার বি। তাহলে দুটো দুটো করে সাকসেসিভ বের করে আমরা 3টা সাকসেসিভ বের করতে পারি। তুলনামূলক এই নিয়মটাই একটু সহজ হবে অন্যান্য অঙ্কের তুলনায়। আমি অন্যান্য নিয়মগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা প্রসেস গেল। এবার আমরা দ্বিতীয় প্রসেসের দিকে যাই। প্রসেস আমরা এখানে আর একটা প্রসেসে আমরা এই অঙ্কটাকে করব। অ্যাকচুয়ালি ব্যাচের মধ্যে আমরা এরকম 3-4টা করে প্রসেস করেই করাই অঙ্কগুলোকে। যেটা তোমার যেটা বেস্ট মনে হবে বা তুমি যেটাতে কমফোর্টেবল হবে তুমি সেটাতে করবে। আমরা এইভাবে ধরে ধরে অঙ্কগুলোকে করাই। চলো তাহলে প্রথমে বলেছে 10%, 10% মানে কত 1/10, আর 20% মানে কত 1/5, আর 30% মানে কত 3/10। তাহলে 10 টাকার মধ্যে 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে 10 টাকা ছাড়ে 9 টাকা হয়েছে। এখানে 5 টাকার মধ্যে 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে 5টা 4 হয়েছে। এখানে 10-এর মধ্যে 3 ছাড় দিয়েছে, তাহলে 10টা হয়েছে কত 7। এই হচ্ছে আমাদের ছাড়। এবার সাকসেসিভ করতে গেলে কি হয়, এগুলো সব মাল্টিপ্লাই করতে হয়। তো এগুলো মাল্টিপ্লাই করতে গেলে এটা 2 দিয়ে কাটবে, রেশিওকে আমরা এইভাবে 2 দিয়ে কাটতে পারি। এই 2টা আবার এখানে কাটবে, তাহলে এটা কত হলো 3টা 5, 3টা 5 মানে 125, 5 × 5 25, 25 × 5 কত 125। এবার এখানে দাঁড়ালো কত 9 × 7 63। তাহলে 63 থেকে 25 টাকা ছিল, এখন 63 টাকা হয়েছে। কত পার্সেন্ট ছাড় পেয়েছে 62 ছাড় পেয়েছে। কতর মধ্যে 125-এর মধ্যে, তাহলে কত পার্সেন্ট আমরা বের করে নেব, কারণ এটা আমাদের বেস, এখান থেকে 63 হয়েছে, তাহলে ছাড় কত 62 ছাড় হয়েছে। তাহলে 62 ছাড় হতে গেলে কতর মধ্যে 125 দিয়ে, তাহলে এটাকে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এটা হবে 4, এটা 25 দিয়ে কাটলে হবে 5, তাহলে এটাকে গুণ করলে হবে 8, আর এটা 4 × 6 = 24, এটা 5, তাহলে এটাকে কাটাকাটি করলে 49.6 আসবে। এইভাবে সাকসেসিভ ভাবে করতে পারো। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে মুভ করি। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং ধার্য মূল্যের উপর নাকি 25% কম, ওটা ক্রয় মূল্যটা ধার্য মূল্য থেকে 25% কম, এবং দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি হয় তবে শতকরা লাভ কত। এই যে টাকাটা দেওয়া আছে, এই টাকাটা দিয়েও আমরা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করতে পারি, একটু বড় হয়ে যাবে। কিন্তু আমরা এই ডাটাটাকে কাজে না লাগিয়ে আমরা শর্টকাট প্রসেসে খুব সুন্দরভাবে ওই ডাটা কাজে না লাগিয়ে আমরা উত্তরটা বের করতে পারি, শতকরা লাভ কত। আচ্ছা চলো কিভাবে করা যায় সেভাবে আগে দেখি। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 3টে জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে। একটা এমপি মার্ক প্রাইস ধার্য মূল্য, একটা এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে সিপি ক্রয় মূল্য কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে আগে জানতে হবে 25%, 25% মানে 1/4, তার মানে ধার্য মূল্য থেকে 1 টাকা কম করে 25% ছাড় দিলে ক্রয় মূল্য হয়। ধার্য মূল্য নিচেরটা, মানে যেখান থেকে হবে যার রেসপেক্টে সে নিচে থাকবে, তাহলে ধার্য মূল্য হলো 4, আর বিক্রয় মূল্য তাহলে কস্ট প্রাইস কত, তাহলে 3 টাকা 1 টাকা কমে ক্রয় মূল্য থেকে, তাহলে হলো 3 টাকা হলো। এবার বলছে দ্রব্যটি 15% ছাড়ে বিক্রয় করে, তাহলে 15% মানে কত 15% মানে হচ্ছে 3/20। এগুলো আমাদের পার্সেন্টেজের ভিডিওতে
কিভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাওয়া যায় খুব সুন্দরভাবে আমাদের এখানে শেখানো হয়। এটা কি করতে হবে, কিছুই না, 15/100 করবে, 5 দিয়ে কাটাকাটি করবে, এটা চলে আসবে। তাহলে এখানে কি বুঝলাম, 20 টাকা ধার্য মূল্য আর 3 টাকা ছাড়ে, মানে 17 টাকায় বিক্রয় করেছে। তাহলে 20 টাকা ধার্য মূল্য আর 17 টাকায় বিক্রয় করেছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে দেখো মার্ক প্রাইস দুটো আলাদা আলাদা আসছে, মার্ক প্রাইস তো কখনোই আলাদা আলাদা হতে পারে না, কারণ মার্ক প্রাইস তো সেম হবে। তাহলে এটাকে কি করবো আমরা, 5 দিয়ে মাল্টিপ্লাই করবো সেম করার জন্য। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হলো 15, তার মানে 15 টাকায় কোন একটা জিনিস কিনে সেটা বিক্রি করেছে 17 টাকায়। খুব সিম্পল ব্যাপার। তাহলে লাভ কত হয়েছে, 2 টাকা লাভ হয়েছে। কত থেকে, 15 টাকা থেকে লাভ হয়েছে। তাহলে 15 টাকা থেকে লাভ ইন্টু 100, পার্সেন্টেজ বের করার জন্য, শতকরা লাভ বের করার জন্য ইন্টু 100। তাহলে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তার মানে হচ্ছে 40/3। 40/3 মানে কি, 13.1/3, অপশন বি। খুব সিম্পল না? খালি আমাদের তিনটা জিনিসকে আমাদের আলাদা আলাদা ভাবে বের করতে হবে, আর যেটা ইকুয়াল বলেছে সেটাকে ইকুয়াল করে দেবে। এখানে মার্ক প্রাইসটা সেম ছিল দুটো ক্ষেত্রে, তাহলে মার্ক প্রাইসটাকে ইকুয়াল করে দিয়ে বাকিটা আমরা করে নিলাম। এই 620টাকে কিন্তু আমরা কাজে লাগালাম না। 620টাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করতে পারি, অনেক বড় হয়ে যাবে, ওইদিকে আমরা যাব না। আমরা সহজে কম টাইমে নিখুঁত ভাবে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। চলে যাই আমরা নেক্সট অঙ্কের দিকে। বলছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত পাবে? তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি, 10% ইনক্রিজ। 10% ইনক্রিজ, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তার মানে অপর বাহুর ক্ষেত্রফল মানে কি, বাহু স্কয়ার, মানে এই 10%টা দুবার করে ইনক্রিজ পাচ্ছে, তার মানে এটা সাকসেসিভ লাগাতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কি হবে, এটা সাকসেসিভ, ডিরেক্ট সাকসেসিভ। সাকসেসিভ কি হবে, 10 + 10 + 10 × 10/100, that means 20 + 1 21%। তার মানে কি, এটাই হচ্ছে উত্তর। তাহলে সাকসেসিভ লাগিয়ে দেখো আমরা একভাবে অঙ্কটা করে নিতে পারলাম, অন্যভাবেও করতে পারি। সাকসেসিভের ফর্মুলাটা আমি আরেকবার বলে দিচ্ছি, x + y + xy/100। তাহলে x এর জায়গায় 10, y এর জায়গায় 10, আর এখানে হচ্ছে x y 10 × 10/10 করলে 21, তাই 21% হবে ইনক্রিজ। এটা অন্যভাবেও করা যায়, আমি এভাবে তোমাদেরকে করে দেখালাম, সাকসেসিভ ডিরেক্ট। চলো এবার অন্য একটা প্রসেস দেখে নেই, এটা কিভাবে করা যায়। ইন করে দিয়ে আমি অন্য প্রসেসটা দেখানোর চেষ্টা করছি, আশা করা যায় এই প্রসেসটাই সব থেকে বেটার। তো বাদেও যদি কেউ অন্য কোনো প্রসেস দেখতে চাও তবে আমি দেখিয়ে দিচ্ছি। বলছে 10% বৃদ্ধি, তাহলে ধরে নিলাম আগে 100 ছিল বাহুর দৈর্ঘ্য, এখন বৃদ্ধি পেয়ে 110 হয়েছে। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল, বাহু স্কয়ার, মানে 100 × 100 এটা, আর এখন কত হবে, এটা 110-এর স্কয়ার এটা। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এটা, এখন ক্ষেত্রফল, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, এখানে 2100 বৃদ্ধি পাচ্ছে। কত থেকে বৃদ্ধি পাচ্ছে, 10,000 থেকে। 10,000 থেকে পার্সেন্টেজ বের করার জন্য ইন্টু 100। তাহলে এই জিরো কেটে গেল, এই জিরো আর এই জিরো কেটে গেল, তাহলে 21। তাহলে 21%, এক্ষেত্রেও 21%। তাহলে তোমরা দুটো ভাবেই করতে পারো, আরো অনেক নিয়ম আছে। 10% কে 1 বাই ফ্যাকশন নিয়ে গিয়েও করা যায়। আরো একটা প্রসেস বলে দিস, সহজেই হবে। 10% মানে কত, 1/10, মানে আগে 10 হলে এখন বৃদ্ধি পেয়ে 11 হয়েছে। তাহলে আগে ছিল, আবার বৃদ্ধি পেয়েছে 10, এখন হবে 11, কারণ দুটো সাইডে তো বৃদ্ধি পাবে, তাহলে 11। তাহলে এর সাকসেস গুণ করতে হবে, সাকসেস মানে গুণ, গুণ করলে এটা হবে 100, এটা হবে 121। তাহলে 100 থেকে বৃদ্ধি পেয়ে 121 হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 21% বৃদ্ধি পেয়েছে। এগুলো আমাদের ডিটেলস ক্লাস করানো হয় ধীরে ধীরে। আমি এখানে যেহেতু PYQ সেশন, তাই আমি এখানে খুব দ্রুত আলোচনা করে বেরিয়ে যাচ্ছি। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। বলছে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার।
মানে আর এর ডবল আর এর স্কোয়ার, তাহলে আর এর স্কোয়ার মানে কি এই 15% সাকসেসিভ, একদম সেম অঙ্ক, এক্স্যাক্টলি সেম অঙ্ক। ওখানে ছিল সাইড স্কোয়ার, তাই আমরা দুবার সাকসেসিভ করছিলাম। এখানে বলেছে আর স্কোয়ার মানে রেডিয়াসের স্কোয়ার, মানে এটাও আবার দুবার সাকসেসিভ। দুবার সাকসেসিভ করলে কত হবে? তাহলে 15 প্লাস 15 প্লাস 15 ইন্টু 15/100, তাহলে 15 15 30 প্লাস এটা কত 15 ইন্টু 15 225/100, তার মানে 30 প্লাস 2.25, দ্যাট মিনস 32.25%। অপশন বি। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। সাকসেসিভের সূত্রটা ফেললাম, কি ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস প্লাস এক্স প্লাস ওয়াই বাই 100, এই ফর্মুলাটা, জাস্ট এই ফর্মুলাটা ফেললাম। দেখো খুব সহজ হয়ে যাচ্ছে। বলছে স্যার এগুলো কেন সাকসেসিভ করছেন? কারণ আমাদের এখানে রেডিয়াসের স্কোয়ার মানে আর এর স্কোয়ার, আরটা তো দুবার বৃদ্ধি পাচ্ছে, আর ইন্টু আর, তাই আমরা এখানে সাকসেসিভ ইউজ করছি। ক্ষেত্রফল যখনই চাইবে তখন আমরা সাকসেসিভ ইউজ করব। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এটাও আরো 2-3টা অঙ্ক করা যাবে, যেগুলো আমি আগের প্রসেস দেখালাম সেভাবেও করতে পারো, দরকার নেই একভাবে এটা করলে আমাদের উত্তর মিলে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। চলো তাহলে আমরা এবার নেক্সট অঙ্কের দিকে মুভ করি। পরে কি বলছে? কট, এখানে একটি হবে, টাইপিং একটু মিস্টেক আছে। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় এত কিমি বেগে এত মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় নেবে? তাহলে একটা ব্রিজ আছে লম্বা, একটা ট্রেন এসে পার করবে একে। তাহলে ব্রিজ যখন ট্রেনকে পার করে তখন আমরা কি করি? টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করবে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সঙ্গে সঙ্গে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করবে কত? 105। এটা হচ্ছে ব্রিজটার লম্বা, আর ওর নিজে হচ্ছে 70 মিটার লম্বা। তাহলে টোটাল ডিস্টেন্স 170 মিটার, 170 মিটার ও ক্রস করবে। বলছে স্যার এটা কেন? বলছে ট্রেনটা যখন মাথাটা এখানে আসে, মাথাটা এই প্রান্তে যেতেই ওর 105 মিটার হয়ে যায়। এবার পুরো ট্রেন কভার করা মানে কি, ট্রেনটার লেজটাও পার করে যাবে, শেষের পার্টটাও পার করে যাবে। শেষের পার্টটা পার করতে গেলে কি করতে হবে? ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে যে কোনো ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস সঙ্গে সঙ্গে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? 175 মিটার, 175 মিটার অতিক্রম করবে। এবার জিজ্ঞেস করছে কত সময় লাগবে, টাইম বের করতে। টাইম সমান সমান কি আমরা জানি? টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কেন? স্পিড ইনটু টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা বের করতে যাচ্ছি টাইম, তাই টাইম সমান সমান কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে স্পিডটা হচ্ছে কি, ঘন্টায় 75 কিলোমিটার। ঘন্টায় 75 কিলোমিটার মানে কি 75 কিমি পার আওয়ার। দেখো এখানে ইউনিট গুলো সব মিটার আছে, উত্তর সেকেন্ডে আছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে। এই যে স্পিডটা আছে এই স্পিডটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 70 কে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কেন করতে হয়? কারণ না কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করলে এই ভগ্নাংশটাই থেকে যায়। এটা আমাদের ডিটেলস ক্লাসে খুব সুন্দরভাবে করানো হয়, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করা হয়। তাহলে এটা, তাহলে এখান থেকে এবার টাইমটা বের করে নেই। টাইম সমান সমান কি, টোটাল ডিস্টেন্স 175 বাই স্পিড। স্পিড কত? 75 ইন্টু 5/18 উপরে উঠে গিয়ে ভোল্ট খেয়ে উপরে উপরে উঠে যাবে, 18টা উপরে চলে যাবে। এই 18টা ভোল্ট খেয়ে উপরের দিকে চলে যাবে। তাহলে এবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 3। আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 25, 15, 25। আবার 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 15। আবার 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 6, আর 3 দিয়ে কাটলে হবে 5। তাহলে কত হবে? 6 ইন্টু 7, 42 আর বাই 5, দ্যাট মিনস 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড। তার মানে অপশন কত? অপশন বি।
8.2 জাস্ট কিছুই নয়, অঙ্কটাতে কি করতে হলো, যে স্পিডটা ছিল কিলোমিটার পার আওয়ারটাকে, সেই কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। এবার মিটার পার সেকেন্ডে নিয়ে গিয়ে আমাদের ফর্মুলা তো ছিল টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বসিয়ে দিলাম, ডিস্টেন্স হচ্ছে এটা, আর স্পিড হচ্ছে এটা, কাটাকাটি করলাম, উত্তরটা পেয়ে গেলাম। কিছুই নেই, খুব সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 4, 5, 6, 7, 8 থাকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, সবারই কমন ডিফারেন্স গুলো কিন্তু সেম। দেখো 5 থেকে ভাগ করলে 4 থাকছে 1 ডিফারেন্স, 6 থেকে ভাগ করলে 5 থাকছে রিমাইন্ডার, 7 দিয়ে ভাগ করলে 6 রিমাইন্ডার, 8 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার, 9 দিয়ে ভাগ করলে 8 রিমাইন্ডার। তার মানে এক করেই কম আসছে ডিফারেন্সটা। তাহলে আমরা যা এলসিএম বের করব, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি বের করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার, লোয়েস্ট ক্ষুদ্রতম একটা হিন্স পেয়ে যাচ্ছি, তাহলে এলসিএম বের করে ওই যে কমন ডিফারেন্সটা হচ্ছে 1, সেই 1টা কমন ডিফারেন্সটা বাদ দেব। এটা সুন্দর লজিক আছে, কিভাবে আসলো, কেন এটা এলসিএম করা হয়, কি করা হয়, এগুলো ডিটেলসে আমাদের আলোচনা আছে, আমরা পরে শিখবো, বা আমাদের ব্যাচেও হয়। তোমরা ব্যাচে যদি, আবারও বলছি, যদি ব্যাচে কেউ জয়েন হতে চাও বা আমাদের সঙ্গে অঙ্ক করতে চাও আমাদের ক্লাসের সঙ্গে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে হাই লিখে পাঠাবে, সেখানে গিয়ে আমরা তোমাদেরকে জয়েন করে দেব। আমাদের জিএনএম, এএনএম, কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন রকম স্টেটে এবং সেন্ট্রালের ম্যাথ সায়েন্স রিলেটেড সমস্ত কিছুই করানো হয়। চলো তাহলে আমরা এখন প্রথমে কাজ কি, এলসিএম বের করা, কার কার, 5, 6, 7, 8 আর 9। তাহলে প্রথমে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে, 5, 3, 7, 4, 9। তারপরে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে কত হবে, 5, 1, 7, 4, 3। তাহলে আর কিছু দিয়ে যাবে বলে মনে হচ্ছে না, তাহলে এগুলো সব মাল্টিপ্লাই। তাহলে 2 × 3 6, 6 5 30, 30 আর হচ্ছে এদিকে 12, 30 আর 12 কত হচ্ছে, 30 আর 12 360, 360 ইন্টু 7, তাহলে 0, এটা কত হবে, 6 7 কত, 42, তার মানে আসছে কত, হ্যাঁ 21, আর এদিকে হচ্ছে 25। তাহলে এলসিএমটা দাঁড়ালো কত, 2520। এবার ওই যে কমন ডিফারেন্সটা ছিল প্রত্যেকটা ক্ষেত্রে 1 করে, সেই কমন ডিফারেন্সটা এখান থেকে সাবট্রাক্ট করব। তাহলে সাবট্রাক্ট করলে কত হবে, 2519। একদম বাঁধা ধরা প্যাটার্ন, এই প্যাটার্নে সমস্ত অঙ্ক হয়। তাহলে এই হচ্ছে অপশন এ, কমন ডিফারেন্সটা সাবট্রাক্ট। তাহলে উত্তর কত হলো, অপশন এ। চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে যাই। এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ নাকি 4% হ্রাস পেয়েছে। তাহলে এর আগের অঙ্ক কি ছিল, দুটোই বৃদ্ধি পাচ্ছিল, দুটোই হ্রাস পাচ্ছিল। এখানে কিন্তু একটা বৃদ্ধি একটা হ্রাস বলেছে, তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে দুই ধরনের জিনিসে সাকসেসিভে লাগাবো, কারণ এই ক্ষেত্রফলে চেঞ্জ বলেছে, তাহলে আমরা সাকসেসিভে লাগাবো, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা প্লাস, যেটা কম হয়েছে সেটা মাইনাস। আর করে তারপরে এই তো ফর্মুলা আছে আমাদের সাকসেসিভ ফর্মুলা, জাস্ট সাকসেসিভ ফর্মুলা বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাবো। তাহলে একটা বলছে 4% ইনক্রিজ, আর এটা হচ্ছে 4% ডিক্রিজ। তাহলে 4% ইনক্রিজ মানে কি +4, আর ডিক্রিজ মানে কি -4, তারপর হচ্ছে প্লাস, এটা +4 ইন্টু -4 বাই 100, এটা সাকসেসিভ। তাহলে +4 -4 কেটে গেল, তাহলে এখানে কি হলো, -16/100। মাইনাস ইন্ডিকেট কি করছে, মাইনাস মানে হচ্ছে এখানে ডিক্রিজ করেছে, তাহলে ইনক্রিজের অপশন গুলো আউট। আর 16/100 মানে কত, 0.16%। তাহলে মানে 0.16%ই হবে আমাদের প্রপার উত্তর। এখানে 0.16% একটা তো নেই, তাহলে এখানে এখানে একটা উত্তর আমাদের স্যাটিসফাই করছে না, এখানে টাইপিং কিছু মিস্টেক আছে। উত্তরটা হবে 0.16% হ্রাস বা ডিক্রিজ। ঠিক আছে,
কিছুই নেই এখানে, অপশনে টাইপিং করতে গিয়ে কোথাও না কোথাও একটা মিস্টেক হয়েছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। মানে জাস্ট কিছু নয়, বৃদ্ধি হলে প্লাস আর কমে গেলে মাইনাস। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। বলছে যদি কোনো আসল 3 বছরের সুদ আসলে এত টাকা হয় এবং 4 বছরের সুদ আসলে এত টাকা হয়, তবে আসলের পরিমাণ কত? তাহলে দেখো 3 বছরে সুদ আর আসল, সুদ প্লাস আসল কত? তাহলে 426 টাকা। তারপর 4 বছরের সুদ প্লাস আসল কত হচ্ছে? 400 448 টাকা। 426 টাকা 3 বছরের সুদ প্লাস আসল আর 4 বছরের সুদ প্লাস আসল। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? এখানে আসল আসল তো কাটা যাবে, 3 বছরও যে আসল আছে 4 বছরও তো সেই আসলই আছে। তাহলে এই 1 বছরের ডিফারেন্স কে কে ক্রিয়েট করেছে? শুধু সুদটাই ক্রিয়েট করেছে। তাহলে 1 বছরের সুদ কত? এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে 448 থেকে বিয়োগ করব কত? বিয়োগ করবো আমরা 426। 448 থেকে 426 বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 22 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 22 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? আমাদের কি বের করতে হবে? আসলের পরিমাণ বের করতে হবে। তবে আসলের পরিমাণ কত হবে? আসল পরিমাণ বের করতে হবে। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 22 টাকা, 3 বছরের সুদ কত? 22 ইন্টু 3 66 টাকা। তাহলে 66 টাকা সুদ। তাহলে 3 বছরের সুদ আসল মিলে হচ্ছে 426 টাকা, আর 66 টাকা নাকি সুদ পেয়েছে। তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদটাকে বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব আসলটা। তাহলে 426 মাইনাস 66 করবো। তাহলে 426 মাইনাস 66 করলে কত হবে? 360 টাকা। 360 টাকায় তাহলে হচ্ছে আমাদের আসল, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল কেন এখানে বললাম এরকম? 3 বছরের সুদ আসল মিলে এত টাকা, 4 বছরের সুদ এই 4 বছর আর 3 বছরের মধ্যে তো আসল আসল ছিল, তাহলে আসলটা কেটে যাবে। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা কিসের ডিফারেন্স হচ্ছে? তাদের 1 বছরের সুদের ডিফারেন্স হচ্ছে। তাহলে 1 বছরের সুদ আছে 22 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 3 বছরের যেহেতু সিম্পল ইন্টারেস্ট, তাহলে 3 বছরের সুদ একই হবে, একইভাবে বাড়বে। তাহলে 3 ইন্টু 22 66 টাকা। তাহলে 66 টাকা যদি 3 বছরের সুদ হয়, আর 3 বছরের সুদ আসল মিলে নাকি 426 টাকা। তাহলে 426 টাকা থেকে যদি সুদটা বাদ দেয়, তাহলে আমরা পেয়ে যাবো আসল। তাহলে আসল হচ্ছে কত? 360 টাকা। সিম্পল অঙ্ক, জাস্ট সিম্পল অঙ্ক। এখানে আমাদের এই ক্লাসটা শেষ হলো, পিওআইকিউ শেষ হয়ে গেল। 2017 সালে পিওআইকিউ আমরা আলোচনা করলাম। তাহলে এই সমস্ত অঙ্ক আলোচনা করতে গিয়ে আমরা যে সমস্ত ছোট ছোট ট্রিক গুলো শিখলাম, সেগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমরা নিখুঁতভাবে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। আর এইগুলো অ্যাপ্লাই করতে পারলেই আমাদের অঙ্কটা উতরে যাবে। অঙ্ক একটা অনেক নম্বর ক্যারি করছে, কিন্তু অঙ্কের গুরুত্ব অসীম। চলো আমরা প্র্যাকটিস করতে থাকো তোমরা। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।